তো কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। আর ভালো তো থাকতেই হবে, কারণ ভালো না থাকলে পরীক্ষায় ভালো রেজাল্ট করা যাবে না। সুতরাং সবাই আমরা ভালো আছি। শুরু করব আজকে মাধ্যমিক ভৌতবিজ্ঞানের আমাদের যে অধ্যায়টি চলছিল, পরীক্ষাগার ও শিল্পে অজৈব রসায়ন, তারই আজকে একটি গুরুত্বপূর্ণ গ্যাস হাইড্রোজেন সালফাইড। তো আমরা আমাদের গত ক্লাসে অ্যামোনিয়া গ্যাস সম্পর্কে জেনেছিলাম। আজকে আরও একটি গুরুত্বপূর্ণ গ্যাস, যেটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড। তো চলো আমরা এক এক করে জেনে নেব আজকে। খুব মজার টপিক, 3টে গ্যাস, তারপরে 3টে অ্যাসিড, তারপরে রয়েছে আমাদের ধাতুবিদ্যা, মেটালার্জি, সেটা দিয়ে আমাদের সেকেন্ড টার্মিনালের যে সিলেবাস ভৌতবিজ্ঞানের সেটা শেষ হয়ে যাবে। তো আজকে আমরা আজকের ক্লাসে সবাই একসাথে জানব হাইড্রোজেন সালফাইড গ্যাস। পচা ডিমের মতো দুর্গন্ধযুক্ত। পচা ডিমের গন্ধ কেউ পেয়েছো কখনো? জানো কেমন? প্রচণ্ড দুর্গন্ধযুক্ত একটি গ্যাস, যেটি আমরা পচা ডিমের ন্যায় দুর্গন্ধযুক্ত গ্যাস বলে থাকি। তো সেই দুর্গন্ধযুক্ত বিষাক্ত গ্যাস H2S, যেটা নিয়ে আজকের আলোচনা। তো চলো প্রথমে আমরা জেনে নেব পরীক্ষাগারে হাইড্রোজেন সালফাইড প্রস্তুতির যে নীতিটা কি। প্রিন্সিপাল বা নীতিটা হচ্ছে যে কিছু পরিমাণ ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় পরীক্ষাগারে আমরা H2S গ্যাস, এবং সেটা অবশ্যই সাধারণ উষ্ণতায় H2S বা হাইড্রোজেন সালফাইড গ্যাস পেয়ে যাব। ঠিক আছে? তাহলে নীতিটা হচ্ছে যে পরীক্ষাগারে লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে ফেরাস সালফাইডের বিক্রিয়ায় সাধারণ উষ্ণতায় হাইড্রোজেন সালফাইড গ্যাস তৈরি করা হয়। ঠিক আছে? এবারে বিক্রিয়া, অর্থাৎ বিক্রিয়ার সমীকরণ। নীতির পরে তাহলে নীতি কি বললাম? লঘু H2SO4 ও কার বিক্রিয়া বললাম? ফেরাস সালফাইড FeS এর সাধারণ উষ্ণতায় বিক্রিয়া, তাই তো? সাধারণ উষ্ণতায় বিক্রিয়া, এটা হচ্ছে নীতি। সমীকরণটা কি হবে? সমীকরণ হচ্ছে, দেখো, খুব সহজ সরল একটি সমীকরণ। ফেরাস সালফাইডের সঙ্গে H2SO4 এর বিক্রিয়া কি উৎপন্ন হবে দেখে বুঝতেই পারছো। এখানে ফেরাস সালফেট হবে আর তার সঙ্গে হবে H2S, অর্থাৎ এই যে এই H2Sটা আলাদা হয়ে যাবে, বাকি কে পড়ে থাকছে দেখো, FeSO4, ফেরাস সালফেট প্লাস H2S, হাইড্রোজেন সালফাইড। ওকে, তাহলে ব্যালেন্স করাই আছে, খুব সহজ সরল একটি সমীকরণ। ফেরাস সালফাইড FeS, তার সঙ্গে লঘু H2SO4 সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় আমরা পাবো ফেরাস সালফেট এবং H2S। ক্লিয়ার? এবারে সংগ্রহ। নীতি হলো, সমীকরণ হলো, এবার সংগ্রহ। এক এক করে আসছি আমি। দেখো, এই হাইড্রোজেন সালফাইড যে গ্যাস, এই গ্যাসটা বায়ুর চেয়ে 1.2 গুণ ভারী। অর্থাৎ আমরা মাথায় রাখবো যে বাতাসের চেয়ে বায়ুর চেয়ে, কি বললাম, বায়ুর চেয়ে 1.2 গুণ ভারী। তাহলে বাতাসের চেয়ে যদি ভারী হয়, এবং আরও একটি কথা মনে রেখো যে এটি ঠান্ডা জলে, অর্থাৎ শীতল জলে দ্রাব্য কিন্তু। তাই এই দুটো কথা মাথায় রেখে, একটি হচ্ছে বায়ুর চেয়ে ভারী 1.2 গুণ, আর একটা হচ্ছে ঠান্ডা জলে দ্রাব্য। এই দুটো কথা মাথায় রেখে আমরা ওকে সংগ্রহ করব বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা। বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা পাত্রে, একটি সোজা করে রাখা পাত্রে H2S গ্যাসকে সংগ্রহ করব। তাহলে কীভাবে সংগ্রহ করব? বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা। মনে থাকবে? নেক্সট আমরা এবারে শুষ্ককরণ। শুষ্ককরণ, এই যে
হাইড্রোজেন সালফাইড গ্যাস, যেটা আমরা কিপ যন্ত্রে তৈরি করি, উল্প বোতলে, আমরা পরীক্ষাগারে উল্প বোতলে তৈরি করব, কিপ যন্ত্রতেও কিন্তু এটা প্রস্তুত করা যায়। উল্প বোতল, কিপ যন্ত্র, এগুলো সব পরে আমি আসছি। আপাতত উল্প বোতলে পরীক্ষাগারে যে H2S গ্যাসটি আমরা প্রস্তুত করলাম, সেটাকে শুষ্ক কিভাবে করব না, ওর মধ্যে যে জলীয় বাষ্পটা থাকে সেইটা উল্প বোতল থেকে যে নির্গম নল বের হবে, একটু পরেই আলোচনায় আসছি আমি, সেই নির্গম নলটা একটা ইউ আকৃতির P2O5 বা ফসফরাস পেন্টক্সাইড পূর্ণ তোমার ইউ আকারের নলের মধ্যে দিয়ে পাঠানো হয়। এবং ওই P2O5 কী করে না, H2S এর মধ্যে যে তোমার জলীয় বাষ্পগুলো থাকে সেগুলোকে তোমার ও চুষে নেয়, অর্থাৎ শুষ্ক করে দেয় H2S গ্যাসকে। ঠিক আছে, তাহলে আমরা বলবো ফসফরাস পেন্টক্সাইড দ্বারা, P2O5 দ্বারা H2S গ্যাসকে বা তার মধ্যস্থ জলীয় বাষ্পকে শুষ্ক করা হয়। ঠিক আছে, এটা হচ্ছে শুষ্ককরণ। তাহলে কী দ্বারা, এখানে লিখব P2O5 দ্বারা। ব্যাস, তা নীতি হলো, সমীকরণ হলো, সংগ্রহ হলো, শুষ্ককরণ হলো। ঠিক আছে, এবারে কিছু কথা, এই যে গ্যাসটা, এই গ্যাসটার কিছু কথা আমি আলোচনা করি। সেটা হচ্ছে যে এখানে দেখো, আমরা এখানে লঘু সালফিউরিক অ্যাসিড নিয়েছি। পরীক্ষায় প্রশ্ন আসে যে H2S গ্যাস প্রস্তুত করার জন্য লঘু সালফিউরিক অ্যাসিড নেওয়া হয়, গাঢ় সালফিউরিক অ্যাসিড কেন নেওয়া হয় না? তার উত্তর হচ্ছে যে গাঢ় সালফিউরিক অ্যাসিড যদি আমরা নিতাম, তাহলে সেটা আবার কি করতো না, পরীক্ষাগারে H2S গ্যাস উৎপন্ন হতো, কিন্তু সেই H2S গ্যাসটার সঙ্গে গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় আবার কি করে, H2S গ্যাসটা ভেঙে গিয়ে মৌল সালফারে তোমার জারিত হয়ে যেত, অর্থাৎ H2S পাওয়া যেত না, তখন সালফারে বিশ্লিষ্ট হয়ে যেত। এই কারণেই আমরা গাঢ় H2SO4 নেব না, কারণ গাঢ় H2SO4 হচ্ছে তীব্র জারক পদার্থ। ঠিক আছে, আর H2S গ্যাস যেটা, এ আবার বিজারক পদার্থ, ফলে পরীক্ষাগারে যেটার আমার দরকার সেই H2Sটাই পাবো না। বোঝা গেল? মনে রেখো, H2SO4 হচ্ছে, গাঢ় H2SO4 হচ্ছে তীব্র জারক পদার্থ, আর যেটা আমাদের গ্যাস, যেটা পরীক্ষাগারে প্রস্তুত করতে হবে আমাদের H2S, সেটা আবার বিজারক পদার্থ কিন্তু। ঠিক আছে, এবারে এই যে আমাদের নীতি সমীকরণ সংগ্রহ, এইটা আমরা চিত্রের সাহায্যে তুলে ধরবো যে কিভাবে আমরা পরীক্ষাগারে H2S গ্যাসকে পেতে পারি, অর্থাৎ পদ্ধতিটা কি। খুব সহজ সরল পদ্ধতি, একবার দেখে নাও। আমরা আগেই বলেছি যে এটাকে উল্প বোতলে পরীক্ষাগারে তৈরি করা হয়। উল্প বোতলটা কি, কিছুই না, দুমুখ ছিদ্র বিশিষ্ট একটি বোতল। এই যে এইটা মনে করো একটা উল্প বোতল। ঠিক আছে, তো এখানে দেখো দুটো, এই যে উল্প বোতলের দুটো মুখ আছে, এ একটা এ একটা। এর প্রথমেই কি করা হয়, উল্প বোতলে কিছু পরিমাণে ফেরাস সালফাইড, এর সঙ্গে কয়েকটি টুকরো ফেরাস সালফাইডের কয়েকটি টুকরো কি করা হয়, জল মিশিয়ে উল্প বোতলে নেওয়া হয়। ঠিক আছে, এখানে জল এবং ফেরাস সালফাইডের কয়েকটি টুকরো উল্প বোতলে নিয়ে নিলাম। কি নিলাম, একটা দুই মুখ যুক্ত উল্প বোতল, তার ভেতরে ফেরাস সালফাইডের কয়েকটি টুকরো, একটু জল মিশিয়ে নিয়ে নিলাম। ঠিক আছে, এবারে এই উল্প বোতলের একটি মুখ দিয়ে একটি, এটা হচ্ছে দীর্ঘনল ফানেল। ঠিক আছে, এই দীর্ঘনল ফানেলটা কি করে, দীর্ঘনল ফানেলটা কি করে না, এর মধ্যে দিয়েই কিন্তু আমরা ওই লঘু H2SO4টা অল্প অল্প পরিমাণে ঢালবো এখানে। ঠিক আছে, এটা টেস্ট টিউব থেকে লঘু H2SO4 অল্প অল্প পরিমাণে ঢালবো, লঘু H2SO4। বোঝা গেল? তাহলে উল্প বোতলের প্রথমে আমি ফেরাস সালফাইডের কয়েকটি টুকরো নিলাম জলে দ্রবীভূত অবস্থায়, জল মিশিয়ে, সেখানে উল্প বোতলের একটি দিকে আমি দীর্ঘনল ফানেল প্রবেশ করিয়ে সেই ফানেল দিয়ে ধীরে ধীরে তোমার কি করব, এই লঘু H2SO4 প্রবেশ করাবো, এবং সেটা অবশ্যই 1:1 অনুপাতে H2SO4টা। এবারে আর একটা যেটা উল্প বোতলের মুখ আছে না, সেখানে একটা বাঁকানো নির্গম নল প্রবেশ করাবো। এই নির্গম নলটা, যেটা শেষ প্রান্ত কী হবে, এখানে এসে একটা ইউ আকারের, তোমাদের আগে বলেছি আমি,
ইউ আকারের নলের সঙ্গে যুক্ত থাকবে। ঠিক আছে, এই ইউ আকারের নলের ভেতরে থাকবে P2O5, যেটা তোমাদের বলেছি H2S যেটা উৎপন্ন হবে, এই যে এখানে H2Sটা তৈরি হবে, H2S এইটা নির্গম নল দিয়ে সোজা গিয়ে এই নলের মধ্যে দিয়ে কোথায় আসবে? P2O5 প্রকোষ্ঠে, চেম্বারে। এখানে H2S এর মধ্যে দেখো H2S প্রবেশ করলো, এর মধ্যে বেশ কিছু জলীয় বাষ্প থেকে যায়, সেই জলীয় বাষ্পটা P2O5 চেম্বারে এসে শোষিত হবে। এবারে জলীয় বাষ্প মুক্ত হওয়ার পরে এই ইউ আকৃতির নলের সঙ্গে আরেকটি নির্গম নল কি হবে? একটি সোজা করে বসানো পাত্র এখানে নেওয়া হয়। ঠিক আছে, এটাকে আরো নামিয়ে দাও। এবার এটাকে মোটামুটি এরকম জায়গায় উন্মুক্ত করা হয়। এখানে কি হয়? এইখানে H2S গ্যাসটা জমা হয়। এটা আগেই বলেছি, যেহেতু কি হয় না, এই জায়গাটা দেখো, এই যে গ্যাস জারটা নেব, এটা সোজা করে রাখা আছে, মুখটা উপরে সোজা করে রাখা আছে, আর এটা অবশ্যই কি হবে? শুষ্ক গ্যাস জার, শুষ্ক হতে হবে, জল লেগে থাকে যেন না থাকে, কারণ কয়েক ফোঁটা জল এই গ্যাস জারে থাকলেই ঠান্ডা জল, সেই ঠান্ডা জলে কিন্তু H2Sটা দ্রবীভূত হয়ে যায়। তাহলে শুষ্ক গ্যাস জার সোজা করে রাখবো। এখানে এসে কি হয়? H2Sটা বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা সংগ্রহ করা হয়। এই হচ্ছে আমাদের অ্যাপারেটাসের সেটআপ। এবারে কি করে হয় একবার খুব ভালো করে শুনে নাও। প্রথমে আমরা কি করলাম না, এটা হচ্ছে একটা উল্ফ বোতল। উল্ফ বোতল, যে বোতলের মুখে দুটো ছিদ্র থাকে, অর্থাৎ দুই মুখওয়ালা বোতল। তাহলে আমরা কি করলাম না, প্রথমে একটি উল্ফ বোতলে কিছু পরিমাণে ফেরাস সালফাইড ও কিছু পরিমাণে জলের এখানে মিশ্রণ নিলাম। এই যে এটা ফেরাস সালফাইড এবং জল নিলাম। এবারে উল্ফ বোতলের একটি মুখ দিয়ে দীর্ঘনল ফানেল আছে, আর একটি মুখের সঙ্গে বাঁকানো নির্গমনল যোগ করা আছে। এই যেটা দীর্ঘনল ফানেল, সেখানে একটা কি করলাম না, লঘু সালফিউরিক অ্যাসিডকে ধীরে 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 ওই দ্রবণের সঙ্গে মেশালাম, অর্থাৎ দ্রবণে ঢাললাম। তখন কি হবে? ফেরাস সালফাইডের সঙ্গে H2SO4 বিক্রিয়া হবে। বিক্রিয়া হয়ে তো কি হয় তোমরা জানো ফেরাস সালফাইড এবং H2SO4 বিক্রিয়া করে ফেরাস সালফেট এবং H2S গ্যাস উৎপন্ন করে। এই উৎপন্ন H2S গ্যাসটা কি করবে না, বাঁকানো নির্গম নলের ভেতর দিয়ে গিয়ে সোজা চলে যাবে ফসফরাস পেন্টক্সাইডের চেম্বারে। সেখানে গিয়ে শুষ্ক হবে, হওয়ার পরে পুনরায় শুষ্ক H2S গ্যাস আবার নির্গম নলের মধ্যে দিয়ে গিয়ে একটা সোজা করে বসানো গ্যাস জারে কি করবে না, বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা H2Sকে সংগ্রহ করা হবে। এইবার আমরা জানব যে এই যে গ্যাস জারে H2S গ্যাসটি আমরা পেলাম এখানে, এই গ্যাসটাকে আমরা কি করব? সংগ্রহ করার পরে এটাকে একটা ঢাকনা দিয়ে মুখটাকে বন্ধ করে দেব, অর্থাৎ এর যে এই মুখটা একটা ভালো করে ঢাকনা দিয়ে বন্ধ করে দেব। কারণ মনে রেখো, H2S একটি বিষাক্ত গ্যাস, যেটা আমাদের তোমার বিশেষ করে শ্বাসযন্ত্রকে বিকল করে দিতে পারে। ঠিক আছে, এবং এটা খুব বেশি মাত্রায় যদি নাকের মধ্যে প্রবেশ করে, দেহের ভেতরে যায়, তাহলে কিন্তু আমাদের মৃত্যুও ঘটতে পারে। সেই কারণেই পরীক্ষাগারে এই গ্যাসটিকে তৈরি করার সময় আমরা অবশ্যই তোমার সাবধানতা অবলম্বন করব, এবং গ্যাসটি উৎপন্ন হয়ে যাওয়ার পর তাকে একটি ঢাকনা দিয়ে বন্ধ করে রাখব। এখন এই গ্যাস জারে H2S আছে কিনা, উৎপন্ন হলো কিনা, সেটা আমরা কিভাবে জানব না, তার জন্য একটা শনাক্তকরণ পরীক্ষা আছে। তাহলে এখানে আমি লিখে দিলাম শনাক্তকরণ। পরীক্ষায় কিন্তু খুব আসে, কোনো গ্যাস জারে H2S গ্যাস আছে কিনা সেটা আমরা কি করে শনাক্ত করব? তার উত্তর হচ্ছে একটা লেড অ্যাসিটেট সিক্ত ফিল্টার কাগজকে, আরেকবার বলি, লেড অ্যাসিটেট সিক্ত ফিল্টার কাগজকে, পেপারকে যদি ওই গ্যাস জারে প্রবেশ করানো হয়, তাহলে ফিল্টার পেপারটি যদি কালো হয়ে যায়, তখন আমরা বুঝব যে হ্যাঁ, ওই গ্যাস জারে এবার H2S পূর্ণ হয়েছে। তো বিক্রিয়াটা কী হবে দেখো,
লেড অ্যাসিটেট PbCH3COO2 এটাকে কি বলা হয়? লেড অ্যাসিটেট। তার সঙ্গে H2S যদি বিক্রিয়া করে তাহলে কি উৎপন্ন করবে? এটার সঙ্গে S যুক্ত হয়ে তৈরি করবে PbS, কালো, এটার রং কালো, লেড সালফাইডের রং কালো, তার সঙ্গে তৈরি হবে অ্যাসিটিক অ্যাসিড 2CH3COOH। ব্যাস, এটা তোমাদের লিখতে হবে যদি পরীক্ষায় আসে। কোনো গ্যাস জারে যদি H2S গ্যাস আছে কি না তার শনাক্তকরণ পরীক্ষা তুমি কিভাবে করবে? তখন বলবে লেড অ্যাসিটেটে সিক্ত কোনো ফিল্টার পেপারকে যদি একটি H2S গ্যাস জারে প্রবেশ করানো হয় তাহলে ফিল্টার পেপারটি যদি কালো হয়ে যায় তখন আমরা বুঝবো যে সেখানে H2S গ্যাস আছে। ক্লিয়ার? তো বিক্রিয়াটি এটা, এইটার নাম আমি নিচে লিখে দিলাম লেড অ্যাসিটেট। মনে রেখো, লেড অ্যাসিটেট। ব্যাস হলো। নেক্সট, এবারে আমরা সোজা চলে যাব হাইড্রোজেন সালফাইডের ধর্মে, ভৌত ধর্ম। তো এখানে সবসময় মাথায় রেখো যে এটা বিষাক্ত গ্যাস এবং এটা পচা ডিমের ন্যায় দুর্গন্ধযুক্ত। তাহলে যদি পরীক্ষায় তোমাকে লিখতে বলা হয় যে এর কয়েকটি ভৌত ধর্ম লিখতে হয়, ভৌত ধর্ম, তাহলে দেখো কোন কোনগুলো লিখবে। নাম্বার 1, এটা কি বললাম? পচা ডিমের গন্ধ। আমি খুব ছোট ছোট করে লাইন লিখছি, সম্পূর্ণ সেন্টেন্স লিখব না। পচা ডিমের গন্ধ বিশিষ্ট, ঠিক আছে, মনে থাকবে। নাম্বার 2, আর কি এর ভৌত ধর্ম? এটা একটা বিষাক্ত গ্যাস, এটা একটা মারাত্মকভাবে বিষাক্ত গ্যাস। এই গ্যাস কোনো রকমে যদি পরীক্ষাগারে একটুখানি আমাদের শরীরে প্রবেশ করে তাহলে কিন্তু আমাদের তোমার পরিমাণ বেশি হয়ে গেলে তাতে মৃত্যুও কিন্তু ঘটতে পারে, খুব সাবধান। নাম্বার 3, এটা বাতাসের চেয়ে, আমি আগেই বলেছি, বায়ুর চেয়ে 1.2 গুণ ভারী, ঠিক আছে, এটা বাতাসের চেয়ে 1.2 গুণ ভারী। আর এই ভারীর কারণে, বায়ুর চেয়ে ভারী বলে একে বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা সংগ্রহ করা হয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে আরেকটি পয়েন্ট আমরা বলবো যে ভৌত ধর্ম হাইড্রোজেন সালফাইডের, সেটা হলো এটা ঠান্ডা জলে দ্রাব্য। এটাও আমরা বলেছি, একবার বলিনি? ঠান্ডা জলে দ্রবীভূত হতে পারে, অর্থাৎ দ্রাব্য, কিন্তু গরম জলে আবার অদ্রাব্য। গরম জলে অদ্রাব্য। এই পয়েন্ট কটা তোমার অন্তত পরীক্ষা দিতে যাওয়ার আগে পড়ে রেখো, মনে রেখো। H2S এর ভৌত ধর্ম 4টে মনে রাখার দরকার। সেটা হচ্ছে নাম্বার 1, এটি পচা ডিমের গন্ধ বিশিষ্ট। নাম্বার 2, এটি বিষাক্ত গ্যাস। নাম্বার 3, এটি ঠান্ডা জলে দ্রাব্য কিন্তু গরম জলে অদ্রাব্য। এবং নাম্বার 4, এটি তোমার বায়ুর চেয়ে 1.2 গুণ ভারী। এছাড়াও তুমি এক্সট্রা আরও লিখতে পারো যে এর ঘনত্বটা দিয়ে দিতে পারো, যে এর ঘনত্ব বা বাষ্পীয় ঘনত্ব, অ্যাকচুয়ালি বাষ্পীয় ঘনত্ব বলাই ভালো। দেখো বাষ্পীয় ঘনত্ব H2S এর কত হবে? আমরা জানি আণবিক গুরুত্বের অর্ধেক। তাহলে আণবিক গুরুত্ব কত দেখে নাও। H2S কত? H2 মানে 2 প্লাস 32 ইজিক্যাল টু 34। তাহলে বাষ্পীয় ঘনত্ব আণবিক গুরুত্বের অর্ধেক হবে, তাহলে হবে কত? 17 হচ্ছে H2S গ্যাসের বাষ্পীয় ঘনত্ব। তাহলে এতক্ষণ আমরা কি কি শিখলাম এক ঝলক দেখে নাও। পরীক্ষাগারে H2S গ্যাস প্রস্তুতির নীতি, সমীকরণ, সংগ্রহ, শুষ্ককরণ, শনাক্তকরণ, পরীক্ষার পদ্ধতি এবং সেই সঙ্গে আমরা H2S এর ভৌত ধর্মগুলো শিখে নিলাম, ঠিক আছে। তো নেক্সট এবারে আমাদের জানতে হবে পরীক্ষার জন্য যেটা খুবই ইম্পর্ট্যান্ট যে অংশটা, সেটা হচ্ছে রাসায়নিক ধর্ম, অর্থাৎ হাইড্রোজেন সালফাইড গ্যাসের যে কেমিক্যাল প্রপার্টিসগুলো রয়েছে। তোমরা জানো হাইড্রোজেন সালফাইড একটি বিজারক দ্রব্য, সুতরাং অনেক রাসায়নিক গুণ, তার যে রাসায়নিক গুণগুলো তার মধ্যে রয়েছে তা কিন্তু এই বিজারক দ্রব্য হওয়ার কারণেই সেগুলো বেশিরভাগ দেখা যায়, ঠিক আছে। চলো এক এক করে আমরা জেনে নেব তার রাসায়নিক ধর্মগুলো কি কি রয়েছে। আমরা এবারে প্রথমেই বলবো যে রাসায়নিক ধর্মের
প্রথমেই এই বিজারক দ্রব্য হওয়ার ফলে বা হয় কেন, দেখো একটা প্রশ্ন আসতে পারে, H2S গ্যাস কেন বিজারক দ্রব্য রূপে কাজ করে? তো এখানে লিখে দিয়ে আগে রাসায়নিক ধর্ম, রাসায়নিক খুব মজার ধর্ম আছে, দেখে নাও একবার। রাসায়নিক ধর্ম নাম্বার 1 কি বললাম? বিজারণ ধর্ম। বিজারণ ধর্ম, দেখো এখানে H2S গ্যাস যেটা রয়েছে সেটা যখন ভেঙে যায় না, তখন কিভাবে ভাঙে? 2H প্লাস প্লাস S ডবল মাইনাস, তাই তো? 2H প্লাস S ডবল মাইনাস, এভাবে সে বিশ্লিষ্ট হয়ে যায়। এবার এই যে S মাইনাস অ্যানায়ন যেটা উৎপন্ন হলো, S2 মাইনাস, এ আবার কি করে? দুটো ইলেকট্রন কিন্তু খুব ইজিলি দুটো ইলেকট্রন ত্যাগ করে এই মৌল সালফারে রূপান্তরিত হতে পারে। সালফার, এটা হচ্ছে সালফার মৌল। তাহলে এই S2 মাইনাস আয়ন থেকে দুটো ইলেকট্রন ত্যাগের ফলে কি তৈরি হচ্ছে? মৌল সালফার। অর্থাৎ এটা কি ঘটছে? জারণ, ইলেকট্রন বর্জন করছে। আর ইলেকট্রন বর্জন করাকে আমরা বলি জারণ। সুতরাং H2S গ্যাস কি? একটি বিজারক দ্রব্য। মাথায় থাকবে যে H2S গ্যাস, হাইড্রোজেন সালফাইড গ্যাস, দুটো পার্টে বিভক্ত হয়, বিশ্লিষ্ট হয়। একটা হচ্ছে ক্যাটায়ন রূপে H প্লাস আয়ন, আর অ্যানায়ন রূপে S2 মাইনাস আয়ন। এই S2 মাইনাস আয়ন বা সালফাইড মাইনাস আয়ন যেটা উৎপন্ন হয়, তার কিন্তু ইলেকট্রন ত্যাগের প্রবণতা অত্যধিক, এবং সে কি করে? দুটো ইলেকট্রন ত্যাগ করে সালফার মৌলে রূপান্তরিত হয়। এর ফলে কি হচ্ছে না, এই H2Sটা ভেঙে গিয়ে মৌল সালফার তৈরি করে। এটা হচ্ছে H2S-এর, এই কারণে H2S হচ্ছে একটি তীব্র বিজারক দ্রব্য। মনে থাকবে তীব্র বিজারক দ্রব্য কেন। নেক্সট, এবারে আমরা যেটা জানবো সেটা হচ্ছে তোমার এরা, সেটা মুছে দিই, এরা তীব্র ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে। তীব্র ক্ষার যেমন সোডিয়াম হাইড্রক্সাইড। তো পরীক্ষায় অনেক সময় প্রশ্ন আসে যে তীব্র ক্ষারের সঙ্গে H2S-এর বিক্রিয়ায় কি কি উৎপন্ন হয় লেখো। তো দেখো এক্ষেত্রে আমরা 2 নম্বর বিক্রিয়া, তাই তো? H2S নিজে হচ্ছে একটা মৃদু অম্লধর্মী। কি বললাম? H2S কীরকম? মৃদু অম্লধর্মী, এটা মনে রেখো। তো মৃদু অম্লধর্মী হওয়ার কারণে কি করে? এরা সোডিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে যখন বিক্রিয়া করে তখন এ কী তৈরি করে? NaHS প্লাস H2O লবণ তৈরি করে। এটা কি লবণ? মাঝখানে একটা হাইড্রোজেন আছে, তার মানে বাই লবণ। এটা একটা বাই লবণ, যেটাকে আমরা বাইসালফাইড বলি। সোডিয়াম বাইসালফাইড, এটা একটি বাই লবণ। আবার এই তীব্র ক্ষার 2N, এটা যখন 2NaOH নেব তখন বিক্রিয়া করে কি তৈরি করবে? Na2S প্লাস H2O। এইটা দেখো সোডিয়াম সালফাইড, এটা হচ্ছে একটা সমিত লবণ। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে তীব্র ক্ষারের সঙ্গে বিক্রিয়ায় এরা বাই লবণও তৈরি করতে পারে, আবার সমিত লবণও তৈরি করতে পারে। তাহলে H2S একটি মৃদু অম্লধর্মী। তারা তীব্র ক্ষার, বিশেষ করে NaOH বা সোডিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে বিক্রিয়ায় কখনো কখনো সোডিয়াম বাইসালফাইড এবং কখনো কখনো সোডিয়াম সালফাইড লবণ তৈরি করে। অর্থাৎ কখনো বাই লবণ, আবার কখনো সমিত লবণ তৈরি করতে পারে। আর বিক্রিয়ার সমীকরণ তো দেওয়া হলো, দেখে নাও। ঠিক আছে। নেক্সট, আরও একটি খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার মতো একটি বিক্রিয়া, সেটা হচ্ছে নাম্বার 3, কেমিক্যাল প্রপার্টিজ অফ হাইড্রোজেন সালফাইড নাম্বার 3। কি সেই বিক্রিয়া? আগে 3 নম্বর লিখে নিই। নাম্বার 3, পরীক্ষায় একটি প্রশ্ন দেবে, সালফিউরিক অ্যাসিড মিশ্রিত তোমার পটাশিয়াম ডাইক্রোমেট যেটা, সেটার মধ্যে দিয়ে যদি H2S চালনা করা যায় তাহলে কি ঘটে? সমীকরণ সহ লেখো। প্রশ্নটা আরেকবার শুনবে। পটাশিয়াম ডাইক্রোমেট যেটা তোমার, ওর মধ্যে দিয়ে যদি H2S চালনা করি তাহলে কি ঘটবে? সমীকরণ সহ লেখো। না, এখানে একটা মজার জিনিস ঘটবে, যেটা পটাশিয়াম ডাইক্রোমেট
সেটার বর্ণ হচ্ছে কমলা, আর যেটা দ্রবণে তৈরি হবে তার বর্ণ হচ্ছে তোমার সবুজ বা ঘোলাটে সবুজ বলতে পারো। কেন এমন হয় না, আগে দেখে নাও বিক্রিয়াটা কি হয়। প্রথমে দেখো পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, কি বললাম এটা, পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেট এর বর্ণ কেমন বললাম, কমলা। দাঁড়াও, কমলা বর্ণ বোঝানোর জন্য আরও সহজেই তোমাদের মাথায় থাকবে কমলা, এই যে কমলা, ঠিক আছে। পটাশিয়াম ডাইক্রোমেট কেমন, কমলা, কমলা, ঠিক আছে। এর সঙ্গে কে কে বিক্রিয়া করবে পটাশিয়াম ডাইক্রোমেটের সঙ্গে, H2SO4, আগেই বলেছি, লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেটের সঙ্গে H2S এর বিক্রিয়া। এই কি তৈরি হবে না, বিক্রিয়ায় তৈরি হবে পটাশিয়াম সালফেট K2SO4 প্লাস, আর কি তৈরি হবে, ক্রোমিক সালফেট, এইটা মাথায় রাখবে ভালো করে, Cr2SO4 হোল 3, Cr2SO4 হোল 3, তার সঙ্গে মৌল সালফার এবং জল, এখানেই লিখে দিলাম H2O, জল। এই যে ক্রোমিক সালফেট উৎপন্ন হলো না, এর বর্ণ হয়ে যাবে তোমার সবুজ, এই বর্ণটা হচ্ছে এই 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 সবুজ। তাহলে ছিল কমলা দ্রবণ আর হয়ে যাবে সবুজ। আর সালফারের তোমরা তো জানোই সালফারটা নিজে কেমন, হলুদ, সালফারটা হচ্ছে হলুদ বর্ণের, হলুদ বর্ণের সঙ্গে সবুজ বর্ণ যোগ হয় বলেই ঘোলাটে সবুজ বর্ণের দ্রবণ তৈরি হয়। তাহলে আগে প্রশ্নটা শোনো মন দিয়ে, তারপরে উত্তরটা শুনবে। প্রশ্ন হচ্ছে অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে, কমলা রঙের পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে যদি হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করা হয় তাহলে কি ঘটবে, সমীকরণ সহ লেখো। তখন আমরা উত্তরটা লিখব। কি ঘটবে না, কমলা রঙের পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণ তার বর্ণের পরিবর্তন হয়ে গিয়ে তৈরি করবে সবুজ বর্ণের ক্রোমিক সালফেট দ্রবণে রূপান্তরিত হবে, সেই সঙ্গে পটাশিয়াম সালফেট এবং মৌল সালফার এবং জল উৎপন্ন হবে, দিয়ে বিক্রিয়াটা দিয়ে দেবে। K2Cr2O7 প্লাস H2SO4 প্লাস H2S ইজিক্যাল টু কী হবে, K2SO4 প্লাস Cr2SO4 হোল 3 প্লাস S প্লাস H2O। এখানে লক্ষ্য করে দেখো, বিশেষভাবে লক্ষ্য করবে তোমরা, সেটা হচ্ছে এই H2S থেকে সালফার যেটা তৈরি হয় সেটা হচ্ছে জারণ, H2S থেকে যেটা সালফার তৈরি হয়ে গেল সেটা হচ্ছে জারণ, আর এইটা যেটা তৈরি হবে সেটা হচ্ছে বিজারণ। এটা একটু মাথায় রেখো, ব্যাস। এই হচ্ছে আমাদের 3 নম্বর রাসায়নিক ধর্মের বিক্রিয়া, ঠিক আছে। তাহলে ছিল কমলা, হয়ে গেল সবুজ, পরীক্ষায় আসলে করে দেব। নেক্সট, হাইড্রোজেন সালফাইডের 4 নম্বর যে রাসায়নিক ধর্ম, এবারে যেটা আমরা আলোচনা করব, যে লঘু HCl মিশ্রিত তোমার নীল রঙের যে কপার সালফেটের দ্রবণ আমরা দেখতে পাই, তুঁতে যেটাকে বলি, সামান্য লঘু HCl মিশ্রিত নীল রঙের কপার সালফেট দ্রবণে যদি H2S চালনা করি, আগে বিক্রিয়াটা লিখি, তাহলে কি ঘটবে দেখো। আমরা 4 নম্বর বিক্রিয়া লিখছি, নীল রঙের কপার সালফেট দ্রবণ, তার মধ্যে চালনা করলাম H2S, ঠিক আছে। তাহলে এখানে কি কি ঘটতে পারে দেখো, এই Cu এর সঙ্গে S যুক্ত হয়ে কি হবে, CuS, কিউপ্রিক সালফাইড, যার রং হচ্ছে কালো, তার সঙ্গে পড়ে থাকবে কে, H2SO4। তাহলে কি পেলাম, নীল রঙের কিউপ্রিক কপার সালফেট দ্রবণে, সেটা অবশ্যই সামান্য পরিমাণ তোমার লঘু HCl মিশ্রিত, সেই লঘু HCl মিশ্রিত কপার সালফেটের জলীয় দ্রবণে যদি H2S গ্যাস চালনা করা হয় তাহলে কি উৎপন্ন হবে না, কালো রঙের কিউপ্রিক সালফাইড এবং তার সঙ্গে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমরা জেনে নেব আমাদের পরবর্তী বিক্রিয়া, সেটা হলো যে লেড নাইট্রেট দ্রবণে, এবারে ঠিক আছে 5 নম্বর বিক্রিয়া,
এই বিক্রিয়াগুলো দেখে দেখে যাবে। পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে কি ঘটে সমীকরণ সহ লেখো, তখন তোমাকে কি ঘটবে লিখতে হবে আর সমীকরণটা লিখতে হবে। 5 নম্বর আমি কি বললাম, লেড নাইট্রেটের সঙ্গে H2S এর বিক্রিয়া। লেড নাইট্রেট কি সংকেত, PbNO3 2। লেড নাইট্রেট PbNO3 2, তার সঙ্গে যদি আমি H2S এর বিক্রিয়া ঘটাই, অর্থাৎ H2S যদি চালনা করি লেড নাইট্রেট দ্রবণে, তাহলে কী হবে উৎপন্ন দেখো, এই যে PbS লেড সালফাইড এবং পড়ে থাকবে 2HNO3। এই লেড সালফাইড হচ্ছে কালো বর্ণের, কালো। তাহলে আমরা বলবো লেড নাইট্রেট দ্রবণে H2S চালনা করলে কালো বর্ণের PbS বা লেড সালফাইড উৎপন্ন হয় এবং সেই সঙ্গে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয়। ঠিক আছে, নেক্সট রাসায়নিক ধর্মের মধ্যে এটা মুছে দিয়ে আগে আরও একটি গুরুত্বপূর্ণ যেটা পরীক্ষায় বারবার আসে, সেটা হচ্ছে তোমার সিলভার নাইট্রেট দ্রবণ। পরীক্ষায় প্রশ্নটা আসবে, সিলভার নাইট্রেট দ্রবণে H2S চালনা করলে কি ঘটবে সমীকরণ সহ লেখো। সিলভার নাইট্রেট সংকেত কী হবে, সিলভারের Ag আর নাইট্রেটের NO3। সিলভার নাইট্রেটের 6 নম্বর বিক্রিয়া, তাই না? তো সিলভার নাইট্রেটের সঙ্গে কার বিক্রিয়া ঘটাবো আমি, H2S চালনা করব। তাহলে কী উৎপন্ন হবে দেখো, এখানে 2AgNO3 নিতে হবে, 2 অণু AgNO3 সিলভার নাইট্রেট, তার সঙ্গে যদি H2S বিক্রিয়া ঘটাই তাহলে আমাদের সিলভার সালফাইড অর্থাৎ Ag2S এবং পড়ে থাকবে HNO3। এটার রং কালো। ঠিক আছে, তাহলে আমরা বলবো সিলভার নাইট্রেট দ্রবণে যদি H2S গ্যাস চালনা করা হয় তাহলে এক্ষেত্রে সিলভার সালফাইডের কালো অধক্ষেপ পড়ে এবং পড়ে থাকবে নাইট্রিক অ্যাসিড। এটা দিয়েও কিন্তু আমরা H2S গ্যাসকে শনাক্ত করতে পারি যে H2S গ্যাস যদি সিলভার নাইট্রেট দ্রবণে চালনা করা হয় তাহলে কালো রঙের যদি অধক্ষেপ পড়ে তাহলে বুঝবো গ্যাসটা H2S ছিল। ঠিক আছে, নেক্সট হচ্ছে আরও কিছু আমরা জেনে নেব, সেটা হচ্ছে এর একটা বিশেষ শনাক্তকরণ আছে H2S এর, যেটা হচ্ছে তোমার NaOH বা সোডিয়াম হাইড্রক্সাইড। 7 নম্বর রাসায়নিক ধর্মটা, এটাকে স্টার দিয়ে রাখলাম আমি। NaOH সোডিয়াম হাইড্রক্সাইড মিশ্রিত, ওটাকে বলা হয় তোমার নাইট্রোপুসাইড দ্রবণ, যেটা নাইট্রোপুসাইড দ্রবণে, আবার বলছি, NaOH মিশ্রিত নাইট্রোপুসাইড দ্রবণে H2S চালনা করলে কি হবে না, দ্রবণের বর্ণ বেগুনি হয়ে যাবে, এটা নোট করে নাও, এটা কিন্তু পরীক্ষার জন্য VVI। ধরো জিজ্ঞেস করলো তোমাকে যে NaOH মিশ্রিত নাইট্রোপুসাইড দ্রবণে যদি একটি গ্যাস চালনা করা হয় তাহলে দ্রবণের বর্ণ বেগুনি হয়ে যায়, গ্যাসটি কি? তখন আমরা বলবো গ্যাসটি H2S। আবার ঘুরিয়ে নাইট্রোপুসাইড দ্রবণে NaOH মিশ্রিত নাইট্রোপুসাইড দ্রবণে H2S চালনা করলে দ্রবণের বর্ণ কেমন হয়? উত্তর বেগুনি। এই বেগুনি কালার দেখে আমরা চিনতে পারবো যে গ্যাসটা আমরা চালনা করেছিলাম সেটা হচ্ছে H2S অর্থাৎ হাইড্রোজেন সালফাইড। তাহলে এটাও একটা হাইড্রোজেন সালফাইডের অন্যতম শনাক্তকরণ। তো এই হচ্ছে আমাদের তোমার H2S এর হাইড্রোজেন সালফাইডের আমাদের খুব গুরুত্বপূর্ণ কয়েকটি রাসায়নিক ধর্ম। ঠিক আছে, তো আমরা এখানে আগেই বলেছি আমি যে এখান থেকে যে প্রশ্ন যে টাইপ সেটা 2 নম্বরে আসে বেশিরভাগ, এবং সেটা হচ্ছে কি ঘটে সমীকরণ সহ লেখো। সেটা লেড নাইট্রেট দ্রবণের মধ্যে হতে পারে, সেটা কপার সালফেটের সঙ্গে H2S এর বিক্রিয়া হতে পারে, সেটা তোমার এই যে একটু আগে আমি বললাম যে কি বললাম যে তোমার পটাশিয়াম ডাইক্রোমেট যেটা কমলা বর্ণের, তার মধ্যে H2S গ্যাস চালানো বলো, যে কোনো একটি দিয়ে দেবে, দিয়ে বলবে কি ঘটে রাসায়নিক সমীকরণ সহ লেখো। এবারে কিছু গুরুত্বপূর্ণ জায়গায় আমি তোমাদের একটু টাচ করি, এখান থেকে পরীক্ষায় যে প্রশ্নগুলো আসতে পারে, কিছু ব্যতিক্রমী প্রশ্ন, সেগুলো একটু দেখে নাও। রূপোর তৈরি জিনিস, রূপোর
তৈরি জিনিস, বাড়িতে দেখবে রূপোর তৈরি কোনো জিনিস থাকলে সেই রূপোর তৈরি জিনিসগুলো কি হয় না, পুরনো হলে কালো হয়ে যায় কেন? কালো হয়ে যায় কেন? কেন কি বললাম? রূপোর তৈরি জিনিস পুরানো হলে কালো হয়ে যায় কেন? তার উত্তর হচ্ছে যে রূপোর তৈরি যে জিনিস তার সঙ্গে বায়ুতে যে সামান্য পরিমাণে H2S গ্যাস বা হাইড্রোজেন সালফাইড গ্যাস থাকে তার সঙ্গে বিক্রিয়া হয়, হয়ে কি হয় না সিলভার সালফাইড তৈরি হয়, যার ফলে সিলভার সালফাইড যেহেতু কালো তাই রূপোর উপরে একটি হালকা কালো বর্ণের আস্তরণ পড়ে যায়। বিক্রিয়াটা কি হয় একবার দেখে নাও না, রূপো হচ্ছে সিলভার 2Ag প্লাস বাতাসে যে H2S গ্যাস আছে এদের মধ্যে কি হয়, বিক্রিয়া হয়, হয়ে এই যে সিলভার সালফাইড Ag2S এটার রং কি কালো এবং সেই সঙ্গে H2 উৎপন্ন হয়, হাইড্রোজেন উৎপন্ন হয়। ঠিক আছে, এই সিলভার সালফাইড উৎপন্ন হয় বলেই রূপোর তৈরি জিনিসগুলো কালো দেখায়, মনে থাকবে। তাহলে আমরা কি বলবো না, বায়ুতে H2S গ্যাস থাকার কারণেই কিন্তু ওই রূপোগুলো, দীর্ঘদিনের পুরনো রূপোগুলো ধীরে 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 একটু একটু করে বিক্রিয়া করে H2S-এর সঙ্গে বিক্রিয়া করে সিলভার সালফাইডের আস্তরণ রূপোর উপর পড়ে, যেটা কালো দেখায়। ঠিক আছে, নেক্সট আমরা 3 নম্বর এক্সট্রা কোয়েশ্চেন যেটা জানবো, আমাদের পরীক্ষায় মাঝে মাঝে আসে, সেটা হচ্ছে তৈলচিত্র, দীর্ঘদিনের পুরনো যে তৈলচিত্র, অয়েল পেন্টিং যেটাকে তোমরা বলো, সেই তৈলচিত্র কালো হয়ে যায় কেন? তৈলচিত্রগুলোও কিন্তু কালো হয়ে যায় কেন? অয়েল পেন্টিং দেখবে ভিক্টোরিয়া, যে কোনো নবাব প্যালেস, মুর্শিদাবাদের এই সমস্ত জায়গায় যদি কেউ বেড়াতে যাও তাহলে ওইগুলো দেওয়ালে দেখবে তৈলচিত্রগুলো করা আছে, অয়েল পেন্টিং কিছু করা আছে। তো সেগুলো দীর্ঘদিনের পুরনো হয়ে গেলে আস্তে আস্তে কালো হয়ে যায়। কেন এমন হয় না, এটারও সেম টু সেম উত্তর, যে বায়ুতে যে H2S গ্যাস থাকে সেই H2S গ্যাসগুলো, এখানে দেখো যে তৈলচিত্রের যে তৈল, সেই রঙটা হচ্ছে লেডের যৌগ, তৈলচিত্রের রঙটা লেডের যৌগ, রং এখানে লিখে দিলাম, রং লেডের যৌগ। ঠিক আছে, তো এই যে লেডের সংকেত কি পিবি, পিবির সঙ্গে H2S বিক্রিয়া করে কি তৈরি করে, PbS প্লাস H2। এই PbSটা হচ্ছে কালো রঙের, ফলে ওই মানে তোমার তৈলচিত্রের উপরে কালো রঙের একটি আস্তরণ কিন্তু দীর্ঘদিন বায়ুতে অবস্থিত H2S-এর সঙ্গে ওই লেডের যে তোমার তৈলচিত্রের যে তৈল, সেই রঙের একটি উপাদান হচ্ছে লেড, সেই লেডের বিক্রিয়ায় কালো রঙের একটি আস্তরণ ধীরে 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 ছবির উপরে, চিত্রের উপরে পড়ে। ঠিক আছে, বোঝা গেল তো? নেক্সট, এবারে আমরা একটুখানি জেনে নেব নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, সেটা হলো যে একটি জ্বলন্ত পাটকাঠিকে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, জ্বলন্ত পাটকাঠি H2S গ্যাস জারে প্রবেশ করালে কি ঘটবে? প্রবেশ করালে কি ঘটবে লেখো। মনে করো প্রশ্নটা এলো পরীক্ষায়, জ্বলন্ত পাটকাঠি H2S গ্যাস জারে প্রবেশ করালে কি ঘটবে লেখো। এটা H2S গ্যাস জার, এখানে মনে করো H2S আছে, ঠিক আছে, এর মধ্যে যদি একটি এরকম জ্বলন্ত একটি পাটকাঠি তুমি প্রবেশ করাও, কি ঘটবে? তার উত্তর হচ্ছে আমরা বলবো যে পাটকাঠিটি নিভে যাবে, কিন্তু যেটা ভেতরে গ্যাস রয়েছে সেই গ্যাসটা নীল শিখায় জ্বলবে। এটা নিভে যাবে পাটকাঠি, আর গ্যাসটা কিন্তু নীল শিখায় জ্বলবে। ঠিক আছে, গ্যাসটা নীল শিখায় জ্বলবে, এবং এক্ষেত্রে বিক্রিয়াটা কি হবে, এই যে H2S গ্যাস,
H2S যে গ্যাস সেটা অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে বিক্রিয়া করে এ কী করবে, এর সালফারটা অধক্ষিপ্ত হবে, ফলে তৈরি হবে জল প্লাস সালফার। এটা হচ্ছে হলুদ রঙের সালফারের গুঁড়ো, হলুদ রঙের গুঁড়ো সালফার তৈরি হবে। তাহলে আরেকবার বলি, জ্বলন্ত পাটকাঠিকে যদি একটি H2S গ্যাস জারে প্রবেশ করানো হয় তাহলে পাটকাঠিটি নিভে যাবে এবং গ্যাসটা নীল শিখায় জ্বলতে থাকবে। এবং এক্ষেত্রে কী হবে না, H2S গ্যাস যেটা গ্যাস জারে রয়েছে সেটা অক্সিজেনের উপস্থিতিতে ভেঙে গিয়ে মৌল সালফারে পরিণত হয়, যেটা হলুদ রঙের গুঁড়ো, আর জল উৎপন্ন হয়। ঠিক আছে, এটাও কিন্তু দেখো H2S এর একটি, এটা কি বিজারণ ধর্মের উদাহরণ হলো। লাস্ট, হাইড্রোজেন সালফাইড গ্যাসের শেষ আরও একটি প্রশ্ন তোমাদের আমি বলে দিই, যাতে দেখো এত এক্সট্রা কোশ্চেন এগুলো করানোর মূল কারণই হচ্ছে এখান থেকে যাই মাধ্যমিকে প্রশ্ন আসুক না কেন তার উত্তর যাতে তুমি করে আসতে পারো, সেই উদ্দেশ্যেই কিন্তু চারিদিক দিয়ে প্রশ্নগুলোকে তোমাকে বারবার শোনানো, যাতে কোনো দিক দিয়েই যদি কোনো রকম কোনো অ্যাটাক হয় তোমার, তাহলে তুমি যেন সেখান থেকে উদ্ধার হয়ে চলে আসতে পারো। H2S গ্যাস থেকে আজকের পর তোমাদের কোনো রকম কোনো সমস্যা থাকার কথা নয়। তো চলো আজকে H2S গ্যাসের শেষ প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে H2S গ্যাস যেটা পরীক্ষাগারে আমরা তৈরি করেছি তার মধ্যে যে সমস্ত অশুদ্ধিগুলো মিশে থাকে সেগুলো দূর করার উপায় কী? প্রশ্নটা একবার শুনে নাও। কোয়েশ্চেন নাম্বার 5, সেটা হচ্ছে H2S গ্যাসের অশুদ্ধি দূরীকরণের উপায়। উপায় কি? বোঝা গেল কোশ্চেনটা? H2S গ্যাস যেটা পরীক্ষাগারে উৎপন্ন হয় তার মধ্যে তাহলে আমাদেরকে জানতে হবে কী কী অশুদ্ধি আছে, তারপরে সেগুলো দূর করার উপায়। জেনে রেখো, আনসারটা জেনে রেখো যে H2S গ্যাসের মধ্যে যে সমস্ত অশুদ্ধিগুলো রয়েছে সেই অশুদ্ধিগুলোর নাম আগে শুনে নাও। হাইড্রোজেন থাকে, জলীয় বাষ্প থাকে, জলীয় বাষ্প, এবং থাকে তোমার H2SO4 বাষ্প। ব্যাস, এই তিনটে অশুদ্ধি আমরা দেখতে পাই। কি কি বললাম? একটা হাইড্রোজেন থাকে, হাইড্রোজেন অশুদ্ধি রূপে, একটা জলীয় বাষ্প থাকে, আর একটা H2SO4 এর বাষ্প থাকে। তাহলে কি করে আমরা এই অশুদ্ধিগুলো দূর করব? ভালো করে শুনে নাও। পরীক্ষাগারে যে H2S বা হাইড্রোজেন সালফাইডটা উৎপন্ন হলো তাকে প্রথমেই সোডিয়াম বাইসালফাইড অর্থাৎ NaHS, সোডিয়াম বাইসালফাইড NaHS এর মধ্যে দিয়ে পাঠাবো। এর মধ্যে দিয়ে পাঠালে কি হবে? H2 যেটা মিশে আছে না, সেই H2 দূর হবে, H2 দূর হবে। হয়ে গেল? এবারে H2 দূর হবে না, এটা H2SO4 দূর হবে। H2SO4 বাষ্প যেটা, সেটা দূর হবে। H2SO4 বাষ্প আছে, ভালো করে লিখে দিলাম। NaHS এর মধ্যে দিয়ে পাঠালে কি বললাম? H2SO4 এর বাষ্প দূর হবে, বাষ্প দূর হবে। তাহলে আমরা কি করব? এখান থেকে দেখো যেটা H2SO4 ছিল সেটা দূর হয়ে গেল। নেক্সট এবারে কি করব? জলীয় বাষ্প দূর করার জন্য কি করব না, এটাকে P2O5 এর মধ্যে দিয়ে পাঠালে, ফসফরাস পেন্টক্সাইড এর মধ্যে দিয়ে পাঠালে জলীয় বাষ্প দূর হবে, জলীয় বাষ্প দূর হবে। বুঝা গেল? তাহলে একটা NaHS অর্থাৎ সোডিয়াম বাইসালফাইডের মধ্যে দিয়ে পাঠিয়ে, সোডিয়াম বাইসালফাইডের মধ্যে দিয়ে পাঠিয়ে
আমরা H2S বাষ্পকে দূর করলাম, আর 2 নম্বরে P2O5 এর মধ্যে দিয়ে পাঠিয়ে জলীয় বাষ্পে দূর করলাম, জলীয় বাষ্পকে দূর করে দিলাম। তাহলে এখান থেকে আমাদের ধারাকাঠি দিয়ে দাও, জলীয় বাষ্প দূর। বাকি কে রইল? হাইড্রোজেন। এই হাইড্রোজেনকে তাড়ানোর জন্য H2S গ্যাসের মধ্যে থেকে অশুদ্ধ রূপে যে হাইড্রোজেন রয়েছে তাকে তাড়ানোর জন্য আমরা শুষ্ক বরফের মধ্যে দিয়ে গ্যাসটিকে পাঠাবো। শুষ্ক বরফ বা এটাকে তোমরা বলো কঠিন কার্বন ডাইঅক্সাইড। সেই কঠিন কার্বন ডাইঅক্সাইডের মধ্যে দিয়ে যদি পাঠাও তাহলে হাইড্রোজেন সালফাইডটা তরলে পরিণত হবে এবং হাইড্রোজেনটা অপসারিত হয়ে যাবে, ঠিক আছে, বেরিয়ে যাবে। যে তরল H2Sটা পেলে, হাইড্রোজেন সালফাইড তরল পেলে, সেটাকে আবার পরে তাপ দিয়ে তোমার গ্যাসে রূপান্তরিত করা যায়। তাহলে এইভাবে আমরা পরীক্ষাগারে যে H2S গ্যাসটা পেয়েছিলাম তার মধ্যে অশুদ্ধ রূপে যেগুলো ছিল, হাইড্রোজেন ছিল, জলীয় বাষ্প ছিল এবং তোমার H2SO4 এর বাষ্প ছিল, সেগুলোকে একে একে যথাক্রমে NaHS সোডিয়াম বাই সালফাইডের দ্বারা তোমার H2SO4 বাষ্পকে দূর করব, P2O5 এর মধ্যে দিয়ে পাঠিয়ে জলীয় বাষ্পকে দূর করব এবং পরিশেষে আমরা শুষ্ক বরফের মধ্যে দিয়ে পাঠিয়ে হাইড্রোজেনকে অপসারিত করব। এইভাবে H2S এর মধ্যে থাকা অশুদ্ধগুলোকে আমরা দূর করতে পারি, ঠিক আছে। তাহলে আরও একবার আজকের ক্লাসের একদম জিস্ট বা সামারি যেটা বলে, কি শিখলাম আমরা আজকের ক্লাস থেকে? H2S গ্যাস পরীক্ষাগারে তার প্রস্তুতির নীতি, সমীকরণ, সংগ্রহ, শনাক্তকরণ পদ্ধতি শিখে নিলাম। তারপরে আমরা এর 4টে বা 5টা ভৌত ধর্ম শিখে নিলাম। সেই সঙ্গে এর কেমিক্যাল প্রপার্টিজ বা রাসায়নিক ধর্মগুলোর মধ্যে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি রাসায়নিক ধর্ম, যেটা বিজারণ ধর্ম রয়েছে, তোমার তীব্র ক্ষার NaOH এর সঙ্গে বিক্রিয়ায় তোমার বাইসালফাইড বা সালফাইড লবণ তৈরির বিক্রিয়াটি রয়েছে, তোমার পটাশিয়াম ডাইক্রোমেট, যে কমলা রঙের পটাশিয়াম ডাইক্রোমেট, তার মধ্যে H2S চালনা করলে কি ঘটবে সেটা আমরা জেনেছি, ঠিক আছে। সেই সঙ্গে আরও কিছু গুরুত্বপূর্ণ বিক্রিয়া যেগুলো পরীক্ষায় কি ঘটে সমীকরণ সহ লেখা আসে, সেগুলো আমরা আজকের ক্লাসে জেনেছি। তো যাই হোক, আজকে আর নয়, অনেক বকবক হয়েছে। নেক্সট আমাদের ভৌতবিজ্ঞান ক্লাসে আমরা 3টে গ্যাসের মধ্যে যে গ্যাসটি বাকি রইল তোমরা সবাই জানো, নাইট্রোজেন, এবং সেই নাইট্রোজেন গ্যাসের প্রস্তুতি, ব্যবহার, এগুলো নিয়ে আমাদের পরবর্তী ক্লাস খুব শীঘ্রই আসছে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো। সুস্থ তোমাদের থাকতেই হবে, ঠিক আছে। আগে সুস্থ থেকো, তারপরে পড়া করো, কারণ শরীর যদি ঠিক না থাকে পড়াশোনা হাজার রকম করেও কিছু হবে না। সুতরাং আগে সুস্থ থাকবে, তারপরে পড়াশোনা করবে, তারপরেই কিন্তু মাধ্যমিকের রেজাল্টটা ভালো হবে। তো চলো আজকের মতো, জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা।